আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আজকের ক্লাসে। প্রিয় ছোট ভাই আপুরা, আজকের ক্লাসের উপস্থিতি আস্তে আস্তে বাড়বে আশা করছি। আমরা যারা ওয়েব অ্যাপে, যারা জুমে ক্লাস করতে চাচ্ছ, জুম না, আমাদেরকে ক্লাস করতে হবে ওয়েব অ্যাপে। ওয়েব অ্যাপ দেখো, তুমি কিন্তু ওয়েব অ্যাপেও অ্যাক্সেস পেয়ে গেছো। তো সেই ওয়েব অ্যাপে ক্লাস করতে হবে। তো ওয়েব অ্যাপে জাস্ট যুক্ত হয়ে যাও। ঠিক আছে? ওকে। তো ছোট ভাইয়া আপুরা, আমরা আজকে আমরা কি কি পড়ালেখা করেছি রক্ত চ্যাপ্টার থেকে এই পর্যন্ত। আগের ক্লাসগুলোতে আমরা রক্ত নিয়ে পড়ালেখা করেছি। রক্তের প্লাজমা, রক্তের কোষ বা রক্ত, 3 রকম রক্তকণিকা সম্পর্কে, লসিকা সম্পর্কে গত ক্লাসে আমরা ইন ডিটেইল পড়েছি। আজকের ক্লাসে আমরা রক্ত যেই পথ দিয়ে চলাচল করে, অর্থাৎ রক্ত নালীগুলো নিয়ে পড়ালেখা করব এবং হৃৎপিণ্ডের গঠন নিয়ে পড়ালেখা শুরু করব। ঠিক আছে? ওকে। সম্ভব হলে তোমার যে বন্ধু বান্ধবটা আমাদের কোর্সে যুক্ত আছে তাদেরকে একটু মেনশন করে দাও। লাইভে উপস্থিতি বেশি হলে ক্লাস নিয়ে একটু মজা, আর উপস্থিতি কম হলে শিক্ষক হিসেবে কিছুটা মনে হয় যে ডিমোটিভেটেড ফিল করি, যে বাচ্চা কাচ্চা লাইভে উপস্থিত নাই কেন। মাঝে মাঝে ডিমোটিভেশন, আমার নিজেই ডিমোটিভেটেড ফিল করি যে তোমরা লাইভে ক্লাস করতে চাও না কেন। ঠিক আছে, কথা বোঝাতে পেরেছি? আগের ক্লাস করা ছাড়াই আজকের ক্লাস করা যাবে, কোনো সমস্যা নেই। তো চলো বিসমিল্লাহ বলে শুরু করা যাক। আমরা আজকে কি পড়বো? আমরা আজকে পড়বো রক্তবাহিকা। রক্তগুলো যেই পথে চলাচল করে, আমাদের শরীরে রক্ত যেই পথে চলাচল করে তাদেরকে বলা হয় রক্তবাহিকা। এবং আমরা সবার আগে রক্তবাহিকা যখন শব্দটা তোমাকে বলা হবে, রক্ত কোন কোন পথে চলাচল করে, তুমি 3টা কথা বলবা। ভাইয়া রক্ত কোন কোন পথে চলে? আমরা একটা বেসিক ছবি জাস্ট একটু আঁকিয়ে তোমাকে বলে দেই। এইটা দেখো আমাদের হৃৎপিণ্ড, এই হলো আমাদের হৃৎপিণ্ড। এই হৃৎপিণ্ড একটা পাম্প মেশিন, হৃৎপিণ্ডে রক্ত ঢুকবে এবং বের হয়ে যাবে। তোমাদেরকে একটা সহজ ভাষায় জানিয়ে দেই, হৃৎপিণ্ডে যারা কিনা রক্ত নিয়ে প্রবেশ করে, হৃৎপিণ্ডে যে কিনা রক্ত নিয়ে ঢোকে, এই যে দেখো, হৃৎপিণ্ডে রক্ত নিয়ে যারা প্রবেশ করে, হৃৎপিণ্ডে যারা রক্ত নিয়ে প্রবেশ করে তাদেরকে বলা হয় শিরা। তাহলে তোমাকে যদি এক লাইনে বলতে বলা হয় যে শিরা কাকে বলে, তোমাকে যদি বলে যে এই শিরা কাকে বলে বল, তুমি বলবা শিরা কাকে বলে, হৃৎপিণ্ডে যারা রক্ত নিয়ে প্রবেশ করে, যারা হৃৎপিণ্ডে রক্ত নিয়ে প্রবেশ করে তাদেরকে বলা হয় শিরা। এবং রক্ত এই যে হৃৎপিণ্ডের মধ্যে আসলো, রক্ত হৃৎপিণ্ডের মধ্যে আসলো, রক্ত হৃৎপিণ্ডের মধ্যে আসলো, এইবার রক্ত বের হয়ে যাবে। এই যে রক্ত বের হয়ে যায় যেই পথে, হৃৎপিণ্ড থেকে যেই পথে রক্ত বের হয়ে যায় তাকে বলা হয় ধমনী। তাহলে ধমনীটা কি জিনিস? হৃৎপিণ্ড থেকে যে রক্ত নিয়ে বের হয়। তোমাকে যদি এখন কেউ জিজ্ঞাসা করে, অতীতে তুমি যাই উত্তর দাও না কেন, তুমি এখন যে উত্তরটা দিবা সেইটা হলো যে হৃৎপিণ্ডে যারা রক্ত নিয়ে প্রবেশ করে তাদেরকে বলা হয় শিরা, হৃৎপিণ্ড থেকে যে রক্ত নিয়ে বের হয় তাদেরকে বলা হয় ধমনী। বা আমরা এইভাবেও বলতে পারি, হৃৎপিণ্ড, আমরা যদি এটা চিন্তা করি যে দুটা কিন্তু বিপরীতমুখী ভেক্টর। ধমনীতে রক্তগুলো কোন দিকে যাবে? হৃৎপিণ্ড থেকে দূরে। আর শিরা রক্তগুলো কোথায় নিয়ে যাবে? হৃৎপিণ্ডের দিকে। তো ব্যাপারটাকে তুমি এইভাবে চিন্তা করো যে তাহলে এই ঘটনাগুলো কোথায় ঘটে। তো খেয়াল করো ব্যাপারটাকে এইভাবে যদি আরেকটু সহজ করে একটা ছবি এঁকে দেই, তাহলে ব্যাপারটা ধরো এই হলো আমাদের হৃৎপিণ্ড, বা হৃৎপিণ্ডকে চাইলে আমি এইভাবে এঁকে দেই। আরেকটা সহজ ছবি, এই হলো আমাদের হৃৎপিণ্ড। ঠিক আছে? তো একদম সহজ করে তুমি যদি চিন্তা করো, তাহলে হৃৎপিণ্ড থেকে রক্ত নিয়ে বের হয়ে গেল ধমনী। রক্তটা নিয়ে গেল কোথায়? রক্তটা নিয়ে গেল সে দেহের মধ্যে, এই জায়গাটাকে আমরা বলবো দেহ। এবং রক্তটা নিয়ে ফিরে আসলো কে? আবার এই রক্তটাকে নিয়ে ফিরে আসলো কে? শিরা। তাহলে এইটা হলো শিরা, এইটা হলো ধমনী। তো আমাদের এখানে তাহলে এখানে একটা টোটাল সার্কিট, এই জায়গায় একটা টোটাল সার্কেল বা বৃত্ত, একটা পুরো সার্কিট। আমাদের অনেক, আমি জানি যে তোমাদের মধ্যে অনেকেই এই বেসিক আইডিয়াটুকু রাখো না যে কিভাবে ঘটনা ঘটে। তাহলে দেখো, এই যে হৃৎপিণ্ড, ধমনী বের হয়ে গেল, দেহ, দেহ থেকে রক্ত ফিরে আসছে শিরার মাধ্যমে। তাহলে ধমনীর মাধ্যমে বের হয়ে যায়, শিরার মাধ্যমে ফেরত আসে। তাহলে আপাতত সবার আগে ব্রেনের মধ্যে আমরা এই জিনিসটুকু প্রবেশ করাই, এইটা হলো 1 নম্বর কাজ। এখন ভাইয়া, এই যে দেহের এখানে কি ঘটনা ঘটে? এই জায়গায় তো শিরাটা রক্তটাকে ছেড়ে দিল, তারপর ধমনী ওইটাকে নিয়ে বের হয়ে গেল। এইখানে না হয় একটা ঘটনা আছে, এই দেহের এই জায়গাতে আসলে কি ঘটনা ঘটে? তো আমরা এই জায়গাটাকে যদি বড় করে দেখি, চলো আমরা একটু ছবিতে দেখি। চলো একটা ছবিতে দেখার চেষ্টা করি।
কি সুন্দর একটা ছবি। এই যে ছবিটা, এই ছবিটা আমরা বোঝার চেষ্টা করব। ঠিক আছে, ছবিটাকে আর একটু টানে আনার সুযোগ আছে কি? টেনে আনলাম, যতটুকু টেনে আনা যায়। তাকায় দেখো, আমি কি বললাম? রক্ত নিয়ে বের হয়ে যাবে কে? ধমনী। ধমনীগুলোর কালার কি সাধারণত? ধমনীর কালার সাধারণত লাল। তুমি বলতে পারো যে ভাই ধমনীর কালার লাল কেন? কারণ এইটার মধ্যে ধমনীর বেশিরভাগ ধমনীতেই বা সকল ধমনী একটা ছাড়া সকল ধমনীতে অক্সিজেন যুক্ত রক্ত থাকে, এবং যখনই অক্সিজেন হিমোগ্লোবিনের সাথে যুক্ত হয় তখনই ওই হিমোগ্লোবিনটাকে লাল বর্ণের দেখায়। তো মূলত ধমনীর রক্তটা বেশি লাল। ভাইয়া শিরার রক্ত কি লাল না? শিরার রক্তটাও লাল, তবে এটা একটু কালচে লাল। এটা হলো লালচে লাল, মানে এটার মধ্যে লাল বর্ণটা বেশি। আর ওই শিরার যে বর্ণটা সেটা হলো কালচে লাল, সেটা হলো কালো, সেটা হলো কালচে লাল। তো যাই হোক, সেটা পরের ব্যাপার। আপাতত কি ঘটনা ঘটছে? হৃৎপিণ্ড থেকে রক্ত বের হয়ে আসলো, এই যে দেখো রক্ত বের হয়ে গেল, হৃৎপিণ্ড থেকে রক্ত বের হয়ে গেল। রক্ত নিয়ে যাবে কোথায়? এই জায়গাটাকে আমরা বলবো দেহ। এই যে দেহে চলে গেল। এখন দেহের যেই জায়গায় খেয়াল করো, আমরা তোমাদের শহরে যে ড্রেনগুলো আছে, ড্রেনগুলো এক জায়গায় ময়লা নিয়ে গিয়ে আলটিমেটলি দিন শেষে নদীতে ফেলে দেয়, তারপর নদী গিয়ে পড়ে সাগরে। এই জায়গাতে কিন্তু ঘটনাটা এমন না। এই জায়গাতে খেয়াল করো, মূলত ধমনী এবং শিরা কিন্তু একে অপরের সাথে কানেক্টেড। কোন অংশটুকু দিয়ে কানেক্টেড? মাঝখানের এই চিকন চিকন রক্তনালিকাগুলো দিয়ে। এই যে মাঝখানের এই চিকন চিকন রক্তনালিকাগুলা, এদেরকে বলা হয় ক্যাপিলারি, বা আমরা বলতে পারি কৈশিক জালিকা। ক্যাপিলারি বা এদেরকে বলা হয় ক্যাপিলারি বা কৈশিক জালিকা। ক্যাপিলারি বা কৈশিক জালিকা। তো দেখো, আমরা সহজে একটা সহজ ছবি আমরা একটা আঁকি। এই হলো ধমনী, ধমনী থেকে তৈরি এই যে ক্যাপিলারি, এই যে শিরা। এই ছবিটাই খেয়াল করো, তাহলে তুমি তাকায় দেখো রক্তটা এইখান থেকে আলটিমেটলি এই ধমনী এবং শিরা একে অপরের সাথে কানেক্টেড, একে অপরের সাথে কানেক্টেড। এখন তুমি সাইকেল 3 নিয়ে নতুন ঘোষণা আসবে, খুব দ্রুত ঘোষণা আসবে। আচ্ছা, রোজার মাসে তোমাদের একটু বলো তো বাকি সাইকেলগুলোর কোনটার ক্লাস কখন হবে? তোমরা যদি আমাকে একটু সাহায্য করো, রোজার মাসে তোমাদের সাইকেলের ক্লাসে কেমন পরিবর্তন আসবে? তোমরা আমাকে একটু সবাই এটা বলে সাহায্য করো, তাহলে আমি চেষ্টা করব সাইকেলের ক্লাসের আপডেট দেওয়ার। রোজার মাসে কার সাইকেলের ক্লাসে কেমন আপডেট আসছে বলো তো? এইটা আমাকে একটু জানাও। হ্যাঁ, তো কারণ ঝামেলা হলো ইফতারের পর আর ক্লাস নেওয়া খুবই টাফ। কারণ তোমাদের অনেকেই তারাবি পড়বা না, কিন্তু তারপরও তারাবির যদি বন্ধ না দেওয়া হয় তাহলে ভাইয়া বাবারে বাবা, বা বাংলাদেশে তারাবির বন্ধে ক্লাস নেওয়া সেটা খুবই টাফ। আর আমি নিজেও যে ওই সময় ক্লাস নিতে চাই ব্যাপারটা তা না, তাই না? আবার একটা হলো রাত, একদম রাতের পরে ক্লাস নেওয়া যায়, 10টার পরে তারাবি যখন শেষ হয়ে যাবে তখন নেওয়া যায়, বাট ব্যাপারটা একটু টাফ, তাই না? আবার একদম ইফতারির একদম আগে আগে ক্লাস নেওয়াটাও কঠিন। তো সব কিছু মিলে রোজার মাসটা একটু ক্লাসের টাইম কনস্ট্রেইন্ট আছে। তো সে যাই হোক, আচ্ছা ফাইন। তো আমরা তাহলে কি এখানে এখানে কি দেখতে পেলাম? যে ধমনী এবং শিরা একে অপরের সাথে যুক্ত কি দ্বারা যুক্ত? কৈশিক জালিকা দ্বারা। কৈশিক জালিকা মানে কি? কৈশিক শব্দের অর্থ কেশ, কেশ মানে হলো চুল। এগুলা হলো চুলের মতো চিকন চিকন রক্তনালী। এইগুলা চুলের মতন চিকন চিকন রক্তনালী, চুলের মতন চিকন চিকন রক্তনালী, দেখতে পাচ্ছ? চুলের মতো চিকন রক্তনালী। এখন এই যে চুলের মতো চিকন রক্তনালী, এই যে চুলের মতো চিকন রক্তনালী, এর মধ্যে দিয়ে দেখো ধমনী থেকে রক্তটা বের হয়ে আসলো, কিন্তু খেয়াল করো হার্ট থেকে রক্তটা আসলো, যাচ্ছে যাচ্ছে যাচ্ছে। এইখানে কি ঘটনা ঘটে চলো আমরা ভালো করে খেয়াল করি। হ্যাঁ, এইখানে কি ঘটনা ঘটে মনে রাখতে হবে। রক্ত কখনোই রক্তনালীর বাইরে যাবে না, রক্ত কখনোই রক্তনালীর বাইরে যাবে না। রক্ত আজীবনই ধমনীর মধ্যে থাকবে, তারপরে কৈশিক জালিকার মধ্যে থাকবে,
তারপরে শিরার মধ্যে থাকবে। রক্ত কখনোই ধমনী পার করে বাইরে চলে যাবে না। তাহলে কি ঘটনা ঘটবে? রক্তের মধ্যে থাকা অক্সিজেন এইখান থেকে বের হয়ে কোষের মধ্যে ঢুকে যাবে। এই চারপাশে আছে হলো কোষ, আমাদের শরীরের কোষগুলো এই জায়গায়। কোষগুলো তো খেয়াল করতে হবে, রক্তের মধ্যে থাকা অক্সিজেন, রক্তের মধ্যে থাকা খাদ্য সার, রক্তের মধ্যে থাকা অক্সিজেন, রক্তের মধ্যে থাকা খাদ্যসার রক্ত থেকে বের হয়ে কোষের মধ্যে প্রবেশ করবে। এই যে অক্সিজেনটা বের হয়ে গেল, দেখো, তার মানে রক্তটা আস্তে আস্তে লাল থেকে কি হবে, রক্তটা লাল বর্ণটা কমে যাবে এবং কোষ থেকে বের হওয়া কার্বন ডাই অক্সাইড প্লাস অন্যান্য বর্জ্য পদার্থ কোষ থেকে এই জায়গায় প্রবেশ করবে। তাহলে রক্ত ভালো জিনিসগুলো এখানে নামাই দিল, খারাপ জিনিসগুলোকে কোষ থেকে নিয়ে নিল, নিয়ে শিরার মাধ্যমে সেটা কোথায় ফিরে আসলো? হার্টে। হার্ট তারপর কার্বন ডাই অক্সাইডটাকে পাঠাইলো ফুসফুসে, ওইটা দমের মাধ্যমে চলে গেল। আর বাকি যে বর্জ্য পদার্থগুলা, ময়লা পদার্থগুলোকে পাঠাই দিল কিডনিতে, ওইগুলা দেহের মাধ্যমে বের হয়ে গেল। তাহলে আলটিমেটলি ঘটনাটা কি? ঘটনাটা হলো দিন শেষে এই ঘটনাগুলো কেন ঘটে? কোষের মধ্যে অক্সিজেন এবং খাবার পৌঁছানোর জন্য। তাহলে হার্ট ধমনির মাধ্যমে কোষের মধ্যে অক্সিজেন এবং খাবার পৌঁছায়, শিরার মাধ্যমে কার্বন ডাই অক্সাইড এবং ময়লা পদার্থকে ফেরত নিয়ে আসে। তাহলে এই দুজনের মধ্যে যে কানেকশনটা তৈরি করে, এইখানে খাদ্যসার এবং অক্সিজেন আর বর্জ্য পদার্থ আর কার্বন ডাই অক্সাইডের যে আদান প্রদান ঘটে, তোমরাই এখন কমেন্ট করে বলো তো কোন কোন ধাপে আদান প্রদানটা ঘটে? ধমনীতে নাকি শিরাতে নাকি কৈশিক জালিকায়? তোমরা প্রত্যেকে কমেন্ট করো, তোমরা প্রত্যেকেই বলো যে কোন জায়গায় ঘটে আদান প্রদানটা। পরীক্ষায় কিন্তু প্রশ্ন আসবে, অক্সিজেন আদান প্রদান কোথায় ঘটে, কার্বন ডাই অক্সাইডের আদান প্রদান কোন জায়গায় ঘটে? সাদিয়া আক্তার মিম খুব সুন্দর উত্তর দিয়েছে, ফারিয়া সুলতানা খুবই সুন্দর উত্তর দিয়েছে, জান্নাতি জান্নাতি কলসির জায়িকা, কলসির জায়িকা না, শব্দটা হলো কৈশিক জালিকা। কৈশিক, কৈশিক মানে কেশের মতো, কৈশিক জালিকা বা ক্যাপিলারি, কৈশিক জালিকাতে। তাহলে কোন জায়গায় আদান প্রদানটা ঘটে? কৈশিক জালিকায়। মূলত আমাদের রক্ত সংবহনের মূল উদ্দেশ্যই কিন্তু এইটা, এই যে খাবার এবং অক্সিজেনগুলোকে কোষে পৌঁছানো আর ময়লা পদার্থ এবং কার্বন ডাই অক্সাইডটাকে কোষ থেকে নিয়ে হার্টের মধ্যে পৌঁছে দেওয়া। আমাদের মূল উদ্দেশ্যই কিন্তু এইটা, অন্য কোনো উদ্দেশ্য কিন্তু রক্তনালী, এই রক্তবাহিকা থাকার মূল উদ্দেশ্যই কিন্তু এইটা। তো ফেসবুকে যারা আছো তোমরা কি বুঝতে পেরেছো? তোমাদের কমেন্ট আমি একটু কম দেখতে পাই, ওই ব্যাপারে খুব দ্রুত ওরা কমেন্ট দিয়ে দেয়। ফেসবুকে যারা আছো তোমরা একটু তোমাদের কমেন্টটা জানাও, তোমরা বুঝতে পেরেছো কিনা। বুঝতে পেরেছি, সুন্দর। তাহলে ঠিক আছে, তাহলে ফেসবুকে যারা সবাই বুঝতে পেরেছি, তাহলে দিস ইজ ইট, আমাদের কিন্তু অলরেডি পড়া শেষ হয়ে গেল। ধমনী রক্ত নিয়ে আসবে, কৈশিক জালিকা, কৈশিক জালিকা খাদ্য এবং অক্সিজেনকে কোষের মধ্যে পৌঁছে দিবে এবং বর্জ্য পদার্থ এবং কার্বন ডাই অক্সাইডকে সে গ্রহণ করে নিয়ে শিরার মাধ্যমে আবার হার্টে ফেরত আসবে। তো এই জায়গাতে দেখো ফ্রম হার্ট টু হার্ট লিখাই আছে, দেখতে পাচ্ছি আমরা। এই ছবিটা তোমরা গুগল করলেই পেয়ে যাবা, দুনিয়ার সব জায়গাতে এই জিনিসটা, দুনিয়ার সব জায়গাতে এই জিনিসটা দেওয়া আছে। তাহলে কি সুন্দর একটা কথা জেনে গেলাম। এইবার পড়া কিন্তু ছবি দেখলেই হয়ে যায়, পড়া কিন্তু ছবি দেখলেই হয়ে যায়। এইবার তুমি তাকায় দেখো, এইবার একটা ধমনী দেখতে কেমন, একটা শিরা দেখতে কেমন, একটা কৈশিক জালিকা দেখতে কেমন? ভাইয়া এই জায়গায় একটা তুলনামূলক আলোচনা করা আছে। তো আমরা কৈশিক জালিকাটার দিকে আপাতত না তাকাই, আমরা শুধুমাত্র ধমনী এবং শিরাটার দিকে তাকাই। তো তোমাদেরকে অলরেডি আমি বলেছি যে ধমনীটা কি, তোমাদেরকে অলরেডি আমি বলেছি যে ধমনীটা হলো রক্ত নিয়ে যায় আর শিরাটা রক্ত ফেরত নিয়ে আসে, তাই না? তো তুমি এখানে তাকায় দেখো, এখানে একটু তাকায় দেখো, ধরো দুইটারই ব্যাস সমান, দুইটারই কি সমান? ব্যাস সমান। আমরা সবাই তো ম্যাথ এইটুকু বুঝি, জ্যামিতি এইটুকু বুঝি, ধরো এইটারও ব্যাস 5 মিলিমিটার। আসলে একটা ধমনী আর কতটুকুই বা পুরু হবে, যদিও ছবিতে আমি অনেক বড় করেছি, কিন্তু এটা আসলে 5 মিলিমিটার। এখান থেকে এই পুরা বৃত্তটারও ব্যাস 5 মিলিমিটার। কিন্তু তুমি একটা জিনিস তাকায় দেখো তো, এইটার দেওয়ালটা মাত্র 1 মিলিমিটার পুরু, তাই না?
শিরার দেওয়ালটা পাতলা, কিন্তু ধমনীর দেওয়ালটা দেখো তো 2 মিলিমিটার পুরু, তাই তো? এখন দুটারই ব্যাস মিলিমিটার, তাহলে খেয়াল করো দুইটারই ব্যাস 5 মিলিমিটার, কিন্তু একটার দেওয়ালটা 1 মিলিমিটার পুরু, একটার দেওয়ালটা 2 মিলিমিটার পুরু। আমরা কিন্তু এখানে ম্যাথ পড়ে ফেলছি। তাহলে এই যে মাঝখানের এই যে জায়গাটুকু, এইটা কতটুকু হবে বলো তো? এ কতটুকু হবে, বি কতটুকু হবে? এইটাকে বলা হয় লুমেন। এই ফাঁকাটাকে কি বলা হয়? এইটাকে বলা হয় লুমেন। এটাকে বলা হয় লুমেন। তাহলে দেখো বুঝাই যাচ্ছে, তাহলে এটা হবে 4 মিলিমিটার, বিটা হবে 3 মিলিমিটার। তাহলে তোমরা এখন আমাকে বলো কার প্রাচীর মোটা এবং লুমেনটা ছোট, কার প্রাচীর পাতলা এবং লুমেনটা বড়? তোমরাই আমাকে বলো। এটা অনেকেই মুখস্থ করে, এটা মুখস্থ করার কিছু নেই, দিস ইজ পিওর বেসিক, পিওর সায়েন্স। তাহলে ধমনীর প্রাচীর মোটা, লুমেন ছোট, শিরার প্রাচীরটা পাতলা, লুমেনটা বড়। কথাটা পরিষ্কার? সবার কাছে কথাটা পরিষ্কার? ওকে। তাহলে আর্টারির ধমনী মোটা, প্রাচীর মোটা। আর্টারি মানে হলো ধমনী, তাহলে এটা হলো আর্টারি বা ধমনী, এটা হলো ভেইন বা শিরা, ইংরেজিটাও পড়ে ফেলতে হবে। এখন দেখি তোমাদের কার কতটুকু ম্যাথের কমন সেন্স কাজ করে। বুদ্ধি করে বলো তো, রক্তনালী, এই দুইটাই রক্তনালী, রক্তনালী এ, এটা রক্তনালী বি, এই দুই রক্তনালীর মধ্য দিয়ে প্রত্যেক মিনিটে 5 লিটার রক্ত যায়। প্রত্যেক মিনিটে 5 লিটার রক্ত এদিক দিয়ে যায়, এটাতেও যায় এটাতেও যায়। কোনটাতে বেশি চাপে, উচ্চ চাপে কোনটাতে রক্তের চাপ বেশি হবে? এবং কেন? কোনটাতে রক্তের চাপ বেশি হবে এবং কেন? সঠিক উত্তর ফেসবুকে যারা আছো তারা বুঝতে পারছো কিনা বলো তো, কোনটাতে রক্তের চাপ বেশি হবে এবং কেন? ভেরি গুড। কারণ এইখানে জায়গা কম, এটা লুমেন ছোট। খেয়াল, তার মানে ব্যাপারটা কি? ধরো 10 জন লোক একটা 100 স্কোয়ার ফিটের রুমে আছে, ওই 10 জন লোকই একটা 70 স্কোয়ার ফিটের রুমে আছে। তাহলে 70টাতে 10 জন কিন্তু ঠাসাঠাসি করে থাকবে, 100টাতে 10 জন কিন্তু আরাম করে যাবে। তো যখন তুমি একই সময়ে একই পথ দিয়ে যাবা, এখানে কিন্তু চাপ বেশি লাগবে, বেশি স্পিডে যেতে হবে। যত স্পিড তত চারপাশে চাপ তৈরি করবে, বুঝো নাই? তাহলে কারণ এটা লুমেনটা ছোট, প্রাচীরটা মোটা হওয়ার কারণ লুমেনটা ছোট, তাহলে ধমনীতে রক্তচাপ বেশি, শিরাতে রক্তচাপ কম। ধমনীতে যেহেতু রক্তচাপ বেশি, এই ধমনীর মধ্যে কোনো ধরনের কোনো কপাটিকা বা দরজা থাকে না, এখানে কোনো কিছু আটকে রাখা যায় না। এখানে ভাইয়া কপাটিকা বা কপাটিকা কি জিনিস? কপাটিকা হলো, তোমরা শুনেছো তিস্তা ব্যারেজ বা নদীতে যে আমরা অনেক সময় বাঁধ দেই, তাই না? সহজ বাংলায় ধরো বাঁধ, নদীতে যে বাঁধ দেওয়া হয় যাতে নদীর গতিপথটাকে, নদীর স্রোতটাকে কন্ট্রোল করা যায়। যেগুলো প্রচণ্ড খরস্রোতা নদী, যেগুলোতে প্রচণ্ড স্রোতটা অনেক প্রবল, সেই সব নদীতে কিন্তু বাঁধ দিয়ে টেকানো যায় না। যেই নদীগুলো একটু দুর্বল সেগুলোতে বাঁধ দিয়ে টেকানো যায়। তো কপাটিকা থাকবে তাহলে কোথায়? কপাটিকা থাকবে এর, কারণ এর রক্তচাপ কম, এর রক্তের চাপটাকে নিয়ন্ত্রণ করা যায়, কপাটিকা থাকে। আর এর রক্তের চাপ বেশি, এইটাতে ভাইয়া কপাটিকা থাকে, কপাটিকা থাকে না। যদিও কপাটিকা, রক্তের চাপ বেশি বলে কপাটিকা থাকে না, যদিও এটার আরেকটা ব্যাখ্যা আছে। ভাইয়া কিরকম ব্যাখ্যা? তোমাদেরকে একটা ছবি দেখাচ্ছি তাহলে আরো ক্লিয়ারলি হবে যে ভাইয়া কেন শিরাতে কপাটিকা থাকে, ধমনীতে কপাটিকা থাকে না। তোমাদেরকে এই ছবি, এই জিনিসটা ছবি দেখাচ্ছি, তাহলে তোমরা জিনিসটা হয়তোবা, তাহলে তোমরা জিনিসটা জিনিসটা বুঝতে পারবা।
আমরা যদি এই ইনার দিকে তাকিয়ে দেখি, তুমি একটা জিনিস খেয়াল করো, ছবিতে কি সুন্দর একটা জিনিস দেওয়া, তাই না? তো একে একটু নিচের দিকে নামাই। এই যে রক্তনালীগুলা সবাই দেখতে পাচ্ছ, রক্তনালীগুলা, রক্তনালীগুলা, রাইট? তাহলে এখানে দেখো লাল এবং নীল পাশাপাশি অবস্থান করছে। এখন তোমাদেরকে আমি বলেছি যে এরা কিন্তু বিপরীতমুখী ভেক্টর। লাল কি? ধমনী। ধমনী হৃৎপিণ্ড থেকে রক্তটাকে হৃৎপিণ্ডের দূরে নিয়ে যায়। প্রিয় ভাই ও বোনেরা, হৃৎপিণ্ডটা আছে উপরে, এই যে ভিতরে হৃৎপিণ্ড, এই জায়গাতে হৃৎপিণ্ড। এই যে লালটা রক্তকে পুরো শরীরে নিয়ে যাচ্ছে, আর শিরাটা হৃৎপিণ্ডের দিকে রক্তকে নিয়ে যাচ্ছে। আচ্ছা তোমরা আমাকে বলো তো, অভিকর্ষের বিরুদ্ধে কাজ করতেছে কে, শিরা নাকি ধমনী? তোমরা কমেন্ট করো তো। অভিকর্ষের বিরুদ্ধে কাজ করছে যখন আমরা দাঁড়িয়ে থাকি বা যেই বসে থাকি, যেই অবস্থায় থাকি, অভিকর্ষের বিরুদ্ধে রক্তকে পাঠাচ্ছে কে? হার্টের দিকে অভিকর্ষের দিকে রক্তকে কে তুলছে বলো তো? ভেইন, ভেরি গুড, ভেইন। তো এই জন্য ভেইনগুলা যেহেতু, দেখো ভেইন তোমার কি করে, তোমার ভেইনগুলো কি করে দেখো, তোমার পায়ের পাতা থেকে, এই দেখো তোমার পায়ের মধ্যে কিরকম রক্তনালী দেখতে পাচ্ছ কি সুন্দর, তোমার পায়ের পাতা থেকে এই যে দেখো, এই যে নীল ভেইনটা এইখান থেকে দেখো রক্তকে নিয়ে উপরের দিকে হার্টের মধ্যে পাঠায়। এখন যদি ভাইয়া জায়গায় জায়গায় এটার ভিতরে কপাট থাকে, কপাট, ছোট ছোট দরজা, যদি এই কপাটগুলো না থাকতো তাহলে পা থেকে রক্তটাকে উপরের দিকে তুলে রক্তটা ঝপাত ঝপাত করে খালি নিচে পড়তে চাইবে, কারণ অভিকর্ষ তো রক্তটাকে নিচের দিকে ডাকছে। সেই জন্য এখানে কিছুক্ষণ পর পর ছোট ছোট কপাট দেওয়া থাকে, ছোট ছোট দরজা, যাতে একটু রক্ত উঠলে সেটাকে আটকানো যায়, তারপর আরেকবার চাপ দিলে ওই রক্তটাকে উপরের দিকে পাঠালাম, ওটাকে ওই জায়গায় হোল্ড করলাম। মানে একটু রক্ত উপরে উঠলো, সেই জায়গায় সেটা এই কপাটটা, এই প্রথমেই দরজাটা একটু খুলে গেল, ফলে একটু রক্ত উপরে উঠলো। ব্যাপারটা একটা ছবি এঁকে দেখাই। এই যে একটা ভেইন এইখানে, তো পা থেকে রক্ত উপরের দিকে উঠছে, তখন এই কপারটা খুলে গেল, রক্তটা এই জায়গায় গেল, তখন এই কপারটা বন্ধ হয়ে গেল। এইটা যদি পড়তেও চায় যাতে পড়তে না দেয়, যখন এটা আবার উপরের দিকে যাবে এই কপারটা খুলে গেল, যখনই উপরের দিকে চলে গেল এই কপারটা বন্ধ হয়ে গেল, যাতে রক্তটা অভিকর্ষের টানে নিচের দিকে না পড়তে পারে। আর ধমনী তো ভাইয়া নিচের দিকে রক্ত পাঠাচ্ছে, বা হার্ট যখন চাপ দেয় তখন তো ধমনীতে রক্ত ছড়িয়ে যায়। এই যে ধমনীতে রক্ত ছড়িয়ে গেল, এই যে ধমনীতে রক্তটা কি হলো, ধমনীতে রক্তটা ছড়াই গেল। এই যে ধমনীতে রক্তটা ছড়াই গেল, এটা একটা উচ্চ চাপে ছড়ায় যায়, কোনো ধরনের কপাট দিয়ে এটাকে আটকানো যায় না। সেই জন্য শিরার মধ্যে কপাটিকা থাকে, ধমনীর মধ্যে কপাটিকা থাকে না। তাহলে আমরা কতগুলো সুন্দর সুন্দর কথা পড়ে ফেললাম, কত কিছু বুঝে ফেললাম বলেই আমি মনে করি। দেখো ধমনী এবং শিরার একটা বেসিক পার্থক্য তোমার পড়া হয়ে গেল। এবং দেখো তোমার কিন্তু আসলে পড়া শেষ, তোমরা বিশ্বাসও করতে পারবে না যে তোমার পড়া শেষ। দেখো তো ধমনী কাকে বলে, যা হৃৎপিণ্ড থেকে উৎপন্ন হয়ে কৈশিক জালিকায় শেষ হয়। রক্তকে কোথায় নিয়ে যায়? হৃৎপিণ্ড থেকে কৈশিক জালিকায়। ছবিটা মনে করো, তাহলে রক্ত হৃৎপিণ্ড থেকে দেহের দিকে নিয়ে যায়। শিরা শুরু হইল কৈশিক জালিকাতে, শুরুটা কৈশিক জালিকায়, ছবিটা মনে করো, শেষ হয় হৃৎপিণ্ডে। হৃৎপিণ্ডের দিকে রক্ত নিয়ে যায়। রক্তের প্রকৃতি, রক্তের প্রকৃতি দেখো। আচ্ছা রক্তের প্রকৃতি পড়ে, তাহলে ধমনীর প্রাচীরটা পুরু এবং লুমেনটা ছোট, শিরার প্রাচীরটা কম পুরু, সেই জন্য লুমেনটা বড়। ধমনীতে কোনো কপাটিকা থাকার সুযোগ নাই, অনেক উচ্চ চাপে রক্ত প্রবাহিত হয়। কথা শুনতে পাচ্ছ না? আর শিরাতে দেখো সেমিলুনার কপাটিকার মতো কপাটিকা থাকে। তোমরা বলবো ভাইয়া সেমিলুনার কপাটিকা কি? সেমিলুনার কথাটা, শব্দটা কি? যেখানেই সেমি কথাটা পাবা, সেমি শব্দের অর্থ হলো হাফ, লুনার, এই যে রমজান মাসের চাঁদ দেখা গেছে, আগামী সোমবার সেহরি খেয়ে মঙ্গলবার রোজা, সেমি মানে হলো হাফ মুন, সেমি লুনার মানে হলো হাফ মুন। সেমি লুনার মানে হলো হাফ মুন, সেমি লুনার। ঠিক আছে, কথাটা কি পরিষ্কার? তাহলে ভাই হাফ মুন মানে কি? এই এই কপাটিকাগুলো এইরকম দেখতে, দুইটা মিলায় একটা পুরো দরজা তৈরি করে। এই যে হাফ মুন, অর্ধেক পুরা চাঁদ তো এরকম,
এটাকে অর্ধেক করে দাও, একটা কপাটিকা এরকম, দুইটা কপাটিকা দরজা এটা খোলা বন্ধ হওয়া। বোঝাতে কি পারলাম? এই জন্য এটাকে সেমিলুনার বলা হয়। তাহলে দেখো তো এখানে প্রত্যেকটা কথাই আমরা বুঝতে পারলাম কিনা। আর ধমনী মাত্রই কি বহন করে? অক্সিজেন যুক্ত রক্ত। শিরা মাত্রই কি বহন করে? কার্বন ডাই অক্সাইড। একমাত্র ব্যতিক্রম কি? পালমোনারি ধমনী এবং পালমোনারি শিরা। তো পালমোনারিগুলো ব্যতিক্রম। সেটা কেন ব্যতিক্রম আমরা যখন এর পরের অংশটুকু আলোচনা করব তখন সেটা আমরা সবাই বুঝতে পারবো। আর ধমনীর প্রাচীরটা মোটা হলেও স্থিতিস্থাপক। যেহেতু অনেক বেশি ফ্লোতে রক্ত চলাচল করে, রক্ত যেহেতু অনেক বেগে চলাচল করে, যখন রক্তে চাপ বেড়ে যায় ধমনীর গাটা এরকম ফুলে যায়, আবার রক্তের চাপ কমে গেলে কমে আসে। এই যে আমরা পালস, এখানে পালস বুঝতে পারো না, এই জায়গায় হাত রাখলেই পালস বুঝতে পারবা। আমরা ডাক্তাররা যে পালস দেখি, হাত রাখলেই পালস বুঝতে পারবা। তো স্থিতিস্থাপক এবং অস্থিতিস্থাপক। ধমনীর প্রাচীরটা স্থিতিস্থাপক, শিরার প্রাচীরটা যেহেতু পাতলা এবং এটাতে খুব বেশি রক্তে চাপ নাই, খুব একটা স্থিতিস্থাপক হওয়ার দরকারও নাই। তোমরা আমাকে বলো, তোমরা এখন চিন্তা করলেই ধমনী এবং শিরা বলতে পারবা কিনা? তোমরা আমাকে বলো তোমাদের ব্রেইনের মধ্যে এই জিনিসটা প্রবেশ করেছে কিনা। পারা কি যাবে? বলো তো, পারা যাবে? ঠিক আছে, সুন্দর। ফেসবুকের বাসীরা মনে হয় মারা গেছে, ওদের কমেন্টের কোনো উত্তর আমি দেখি না, প্রশ্ন করলে ওরা উত্তর দেয় না। তোমরা কি কথা শুনতে পাচ্ছ না? ফেসবুক বাসী তোমরা কি কথা শুনতে পাচ্ছ না? না পেলে তো সেটাও তো জানাইতে হবে যে কথা শোনা যাচ্ছে না। একজন বলে রাখলো, বাকিদের কোনো খোঁজ খবর নাই। আচ্ছা, তাহলে এখন এখানে লাস্ট আরেকটা ছবি দেখলেই আমাদের পড়া শেষ হয়ে যাবে। সেটা হলো ধমনী এবং শিরার গঠন। তো এই ছবিটাই তো আমরা এখন দেখব। এই ছবিটা একটু বেশি জটিল, এত বেশি জটিল ছবি দেখব না। আগে এই ছবিটা দেখো, এই যে, সবাই দেখো। হ্যাঁ, এইটা আরো বেটার। এই ছবিটা আমরা দেখি। দেখো কি সুন্দর, সবাই তাকাও। এই যে দেখো ধমনী, ভেতরে কোনো লুমেন নাই। দেখো লুমেন দেখতে কেমন, ভাইয়া বলছিলেন। এই যে এইগুলো হলো কপাটিকা, ভালভ। দেখতে পাচ্ছি, এইটা খুলে যায়, এই দিক দিয়ে রক্ত আসে, এটা লেগে গেলে আর রক্তটা আসবে, আর রক্তটা আসবে না। এটা বন্ধ হয়ে গেলে আর রক্তটা আসবে না। এখন আমরা যেই জিনিসটা পড়বো সেটা হলো ধমনীর গাটা দেখতে কেমন। এটার একটা সুন্দর একটা ছবি পেলে খুব খুশি হতাম। সব জায়গায় ছবি পাচ্ছি, তবে এইটার যে সুন্দর ছবি এই পর্যন্ত পাইনি। দেখো তো ভাই, একটা ধমনীর গা দেখতে কেমন। একটা ধমনীর গা দেখতে কেমন তাকায় দেখো। ধমনীর গায়ের এই যে বাইরের দিকের অংশটা, ধমনীর গায়ের এই যে বাইরের দিকের অংশটা, এইটা একটা লেয়ার। এই যে মাঝের অংশটা, এইটা একটা লেয়ার। এই যে ভেতরের অংশটা, এইটা একটা লেয়ার। ধমনীর গায়ের মোট কয়টা অংশ তাকায় দেখো? মোট 3টা অংশ। দেখো তো প্রাচীরের কয়টা অংশ?
ফেসবুকের কমেন্ট, ও আচ্ছা আচ্ছা, ফেসবুকের কমেন্ট আমার এখানে লোড হচ্ছে না। সরি সরি সরি, না কই ফেসবুকের কমেন্ট তো তোমরা কমেন্টই করছো না, আমি তো ফেসবুকের কমেন্ট দেখতে পাচ্ছি না আবির। ওকে, তো দেখো কয়টা লেয়ার, ছবিতে তাকায় দেখো, বাইরের দিকে একটা, মাঝে একটা, ভেতরের দিকে একটা, দেখতে পাচ্ছি। তো এই যে বাইরের দিকে লেয়ারটা, এটা সবচেয়ে বাইরের লেয়ার। মাঝের লেয়ারটা তোমরা দেখে বলো তো এখানে মাংসর লেয়ার কোনটা, মাংস আছে কোনটাতে, গোস্ত, তাকায় বলো তো এই জায়গায় গোস্ত আছে কোনটাতে, বাইরেরটা, মাঝেরটা না ভেতরেরটা? তাহলে দেখো মাঝেরটাতে এখানে মাংসের মতো মনে হচ্ছে, তাই না? ওকে, তো আমরা এই লেয়ারগুলোকে বলবো, শব্দ নাম দেওয়া হয় টিউনিকা। টিউনিকা শব্দের অর্থই পর্দা। টিউনিকা শব্দটা মানেই কোনো কিছুর আবরণ। তাহলে ধমনী বলো আর শিরা বলো, প্রত্যেকেরই তিনটা করে আবরণ থাকে। সবার বাইরেরটাকে বলে টিউনিকা এক্সটার্না, যেহেতু এটা সবার বাইরে থাকে এটাকে বলে টিউনিকা এক্সটার্না। যেটা মাঝের সেইটাকে বলে টিউনিকা মিডিয়া। আর যেটা সবার ভেতরের সেটাকে বলে টিউনিকা ইন্টিমা। ভাইয়া ধমনীতেও যা, শিরাতেও তা। তাহলে সবার বাইরেটা টিউনিকা এক্সটার্না, মাঝেরটাকে বলে টিউনিকা মিডিয়া, সবার ভেতরেরটাকে বলে টিউনিকা ইন্টিমা। এই ইন্টিমাতেই এন্ডোথেলিয়াম থাকে, যে এই বিষয়ে তোমাদেরকে গতদিন পড়াচ্ছিলাম। যেমন রাস্তার উপরে যেমন পিচ ঢালা থাকে যেটার উপরে গাড়ি চলে, তো এই এন্ডোথেলিয়াম দিয়েই তোমার রক্তটা চলাচল করে। তাহলে এই যে ফাঁকা জায়গাটা, ফাঁকা জায়গাটার গায়ের মধ্যে যে আবরণটা সেটার নাম হলো এন্ডোথেলিয়াম। তাহলে টিউনিকা এক্সটার্না, টিউনিকা মিডিয়া, টিউনিকা ইন্টারনা বা ইন্টিমা, তুমি যেইটাই বলো। ধমনীতেও যা হুবহু একই রকম ভাইয়া, শিরাতেও তা। তবে এখানে পার্থক্যটা কি, ওইখানে মাংসর লেয়ারটা যেমন অনেক মোটা, এই জায়গাতে মাংসর লেয়ারটা ছোট, সেই জন্য আমরা বলবো যে শিরার প্রাচীরটা কি, সেই জন্য আমরা বলবো হলো শিরার যে প্রাচীর সেই প্রাচীরটা পাতলা। শিরার প্রাচীরটা কি, শিরার প্রাচীরটা পাতলা। আর এই হলো টিউনিকা, টিউনিকা ইন্টিমা। তাহলে পরীক্ষায় যদি প্রশ্ন আসে ধমনী এবং শিরার কয়টা প্রাচীরে, কয়টা কয়টা স্তর, উত্তর হলো তিনটা করে স্তর। এখন এই যে টিউনিকা ইন্টিমা বা যেটার মধ্যে থাকে এন্ডোথেলিয়াম, যেটার মধ্যে থাকে এন্ডোথেলিয়াম, এই যে কোষগুলা দেখতে পাচ্ছ, এই কোষগুলা ভাইয়া এন্ডোথেলিয়াম। আমরা যে ক্যাপিলারির কথা পড়লাম, ক্যাপিলারি ভাইয়া, ওই ক্যাপিলারিতে শুধুমাত্র এন্ডোথেলিয়াম থাকে। তিনটা লেয়ারের ভেতরের লেয়ারটা এন্ডোথেলিয়াম, ক্যাপিলারিতে শুধু এন্ডোথেলিয়াম থাকে। তাহলে চিন্তা করো যে ওইটা কত পাতলা। চিন্তা করো ওটা কতটা পাতলা। তাহলে ধমনী বইয়ের মধ্যেও, এখন আমরা বইয়ে যদি ফেরত যাই, ভাইয়া এই প্রত্যেকটা জিনিস তোমার বইয়ে দেওয়া আছে, তুমি তাকায় দেখো। টিউনিকা এক্সটার্না সবার বাইরে, যেটার অপর নাম টিউনিকা অ্যাডভেন্টিসিয়া, এই শব্দটাও মনে রাখতে হবে। মাঝেরটা টিউনিকা মিডিয়া, আর ভেতরেটা টিউনিকা ইন্টিমা। ইন্টিমার মধ্যে কি থাকে, এন্ডোথেলিয়াম। এটা ধমনীর জন্যও সত্যি, এইটা শিরার জন্যেও সত্যি, এবং এইটা কৈশিক জালিকাতে পরীক্ষা যদি প্রশ্ন আসে শুধু কি থাকে, শুধু এক স্তর বিশিষ্ট এন্ডোথেলিয়াম। সবাইকে আমরা গঠনটা কি বুঝতে পেরেছি, আমরা কি সবাই গঠনটা বুঝতে পেরেছি? পরীক্ষায় যদি প্রশ্ন আসে নিচের কোনটি ধমনী, শিরা, কৈশিক জালিকা সব জায়গায় থাকে, উত্তর হবে এন্ডোথেলিয়াম। শিরাতে, ধমনীতে, সব জায়গাতে এন্ডোথেলিয়াম কিন্তু থাকেই। থাকে না কোন জিনিসটা রে ভাইয়া, থাকে না হলো ওই পেশি স্তরটা, এখানে থাকে না টিউনিকা এক্সটার্নাল, এখানে এই জায়গাতে কিন্তু কৈশিক জালিকাতে থাকে না। কার কার ব্রেনে প্রত্যেকটা জিনিস প্রবেশ করলো বলো? দেখো তো আমাদের এই টপিকটার পুরাটাই পড়া শেষ, একটা শব্দ বাকি নাই, এ টু জেড পড়াই দিলাম। তোমরা আমাকে বলো পরিষ্কার কিনা। বইটা এইভাবে একদম ভাজা ভাজা করে ফেলতে হবে, যতটুকু সময়ে যত কিছু করা যায়।
এরই সাথে সাথে এই টপিকটাকে আমরা সমাপ্ত বলে ঘোষণা করলাম। আশা করি সবাই বুঝতে পেরেছো, সবার কাছে পরিষ্কার। তাহলে কথা না বাড়াই, সময় নষ্ট করলেই সময় দেরি হয়ে যাবে, প্রত্যেকটা মুহূর্তই গুরুত্বপূর্ণ জীবনের। আমরা চলে যাব আমাদের প্রিয় বিষয়, আমাদের হৃৎপিণ্ড, যে হৃৎপিণ্ড নিয়ে অনেক আলোচনা, তাই না? মানুষ হৃদয়ে হৃদয় দান করে দেয়, বাংলায় অসংখ্য সিনেমা আছে এবং এগুলো সব ভুল, এগুলো প্রত্যেকটাই কিন্তু ভুল, তাই না? কারণ হৃদয়ের কথা ভাইয়া একটাই, হৃদয়ের মাত্র দুইটাই শব্দ, বা হৃদয়ের শব্দ যদিও চারটা, কিন্তু যেই দুটা শব্দ আমরা কমনলি শুনি, হৃদয়ের শব্দ লাভ আর ডাব। তারপর দেখো রবীন্দ্রনাথ লিখে গেছে, আমি হৃদয়ের কথা বলিতে ব্যাকুল, শুধাইল না কেহ। সবাই হৃদয় বলতে এটাকেই বোঝে, কিন্তু বাস্তবতা হলো এই যে এই হার্টের কিন্তু আসলে কোনো ধরনের ভালোবাসার, ভালো লাগার কোনো ক্ষমতা নাই। মানুষ কিন্তু হৃদয় দিয়ে ভালোবাসে না, মানুষ ভালোবাসে মন দিয়ে। তো আমরা যদি হৃদয় কোনো কিছুকে বলতে চাই, বলে না ওর মনটা অনেক বড়, হৃদয়টা অনেক বড়, আমার এই হৃদয় ছেড়ে যদি দেখানো যেত, তো ভাইয়া ওই হৃদয় কোনটা? এই হার্টের সাথে ভালোবাসার কোনো সম্পর্ক নাই, এই হার্টের সাথে প্রেম প্রীতির কোনো সম্পর্ক নাই, ভালো লাগার কোনো সম্পর্ক নাই। ভালো লাগা, ভালোবাসা, এভরিথিং ইজ একদমই ব্রেন রিলেটেড। তোমরা যদি বলো তাহলে মন কোথায় থাকে, আমরা ভালোবাসি কি দিয়ে? আমরা ভালোবাসি কি দিয়ে? আমরা ভালোবাসি ব্রেইন দিয়ে। ব্রেইন, তোমার কাউকে দেখে ভালো লাগলো, এটা সমস্যা, এটা ঘটনাটা কোথায় ঘটে? এই জায়গাতে, নট হেয়ার, এই জায়গাতে ঘটে না। কাউকে দেখে বুকের ধড়কন বেড়ে গেল, বুকের হৃদস্পন্দন বেড়ে গেল, হার্টবিট বেড়ে গেল, হার্টবিটটা বেড়ে গেল, কেউ একজন আসবে শুনেই, ভাইয়া হার্টবিট বেড়ে গেল, কারণ ব্রেন বাড়িয়ে দিয়েছে, হার্টের নিজস্ব কারণে না। হার্টের ওই ক্ষমতাটা নাই। এগুলো প্রত্যেকটা, হার্টটা কন্ট্রোল হচ্ছে কি দিয়ে? উপরের ব্রেইন দিয়ে হার্টটা কন্ট্রোল হচ্ছে। তো কোনো কারণে যদি তোমার হার্টবিট কাউকে দেখে বেড়ে যায়, সেইটা কিন্তু ভাইয়া ব্রেইনের কারণে, নট ফর দ্য হার্ট ইটসেলফ। বুঝাতে পারলাম? তো আমরা ভালোবাসি কি দিয়ে? মন দিয়ে, হৃদয় দিয়ে। হৃদয় বা মন যেটাই বলো, এটা পুরাটাই ব্রেইনের খেলা। ব্রেইনের কোন জায়গার খেলা? ব্রেইনের হাইপোথ্যালামাসের খেলা। আমরা আসলে ভালোবাসি বা কাউকে আমরা ঘৃণা করি, কারোর প্রতি রাগান্বিত হই, কি দ্বারা? হাইপোথ্যালামাস দ্বারা। এটার সাথে আমাদের এই যে প্রিয় হার্টের কোনো সম্পর্ক নাই। হার্ট জাস্ট একটা বোকা যন্ত্র। হার্ট হলো একটা জাস্ট বোকা যন্ত্র। কীরকম বোকা যন্ত্র ভাইয়া? এর কাজ প্রত্যেক মুহূর্তে পুরো শরীরে রক্ত পৌঁছে দেওয়া, পুরো শরীর থেকে রক্ত রিসিভ করা, রক্ত পৌঁছে দেওয়া। পাম্প মেশিন, পাম্প। আমাদের প্রত্যেকের বাড়িতে পাম্প মেশিন আছে। তুমি ঢাকায় থাকো, ঢাকার বাইরে থাকো, তোমাদের প্রত্যেকের বাড়িতে ট্যাপ দিয়ে পানি পড়ে, তাই না? এই পানিটা আসে কোথা থেকে? কোনো না কোনো পাম্প। তোমার হয়তো বা ডিপ টিউবওয়েলের পাম্প আছে, না হলে তোমাদের এলাকাতে ওয়াসা বা ওয়াবদা পানি সাপ্লাই দেয়, তো ওরা মাটি থেকে পানি তোলে। তো এই যে হার্ট তো এই কাজটাই করে, জাস্ট পাম্প, এক জায়গা থেকে পানি তোলে আরেক জায়গায় পাম্পটা পাঠায় দেয়। হার্টেরও তো কাজ তাই। ছবির দিকে তাকায় দেখো, এই যে দেখো, এই যে নীলটা দিয়ে এখানে রক্ত ঢুকলো, লালটা দিয়ে রক্ত বের হয়ে গেল। দিস ইজ আওয়ার হার্ট। এটার কাজ শুধুমাত্র এবং শুধুমাত্র রক্তকে রিসিভ করা, পুরো শরীরে রক্তকে পাঠিয়ে দেওয়া। এটার আর অন্য কোনো কাজ নাই। সত্য কথা, হার্টের আর অন্য কোনো কাজ নাই। হার্ট তাহলে কি জিনিস? হার্ট হলো পাম্প মেশিন। হার্ট কি জিনিস তাহলে? হার্ট হলো পাম্প মেশিন। হার্টটা কি করবে? পাম্প করবে, তাই না? হার্ট হলো পাম্প মেশিনের মতো কাজ করে। এটার কোনো ব্রেইন নাই, কোনো বুদ্ধি নাই, নাথিং এলস, কোনো কিচ্ছু নাই। শুধুমাত্র এর কাজ কি করা? পাম্প করা। তাহলে ভাই হার্টকে এত গুরুত্ব দেওয়া হয় কেন? কারণ পুরো শরীরের পুষ্টি এই পাম্পিংয়ের উপর নির্ভর করে। তুমি যে খাবারটা খাও সেটা পুরোপুরি বিফলে চলে যাবে যদি হার্ট ঠিক মতো পাম্প না করে, কারণ খাবারটা তো তোমার জায়গা মতো পৌঁছাবে না। তুমি যে নিঃশ্বাসটা নিচ্ছ, তুমি যে দম নিচ্ছ, তুমি যে অক্সিজেনটা নিচ্ছ, এইটা পুরাপুরি এটা কিন্তু কোনোভাবেই কাজ করবে না যদি হার্ট এটাকে তোমার কোষগুলা পর্যন্ত না পৌঁছে দেয়। কথাটা বুঝো নাই? তাহলে এই যে হার্ট যে একটা পাম্প মেশিন, এইটা যদি বিকল হয়ে যায় তুমি কিন্তু মারা যাবা। বুঝাতে পারলাম? কয়েকদিন আগে আমি হার্ট ফাউন্ডেশনে গেলাম, এই 2-3 দিন আগে হার্ট ফাউন্ডেশনে গেলাম। তোমাদের মাঝখানে বুধবার বোধহয় ক্লাস নিতে পারিনি, কারণ সেদিন আমার এক ফুফাতো ভাই ঢাকায় তিনি এসেছেন, তিনি এখন আমার সাহায্য চান। ধরো আমি ঢাকায় আছি, বা আমার ঢাকা মেডিকেল কলেজের সিনিয়ররাই বিভিন্ন হাসপাতালের ডিপার্টমেন্টাল হেড, বিভিন্ন বিষয়ে তারা দেশ সেরা বিশেষজ্ঞ, খুব স্বাভাবিকভাবে আমার আত্মীয় স্বজনরা চাইবে যে আমি যাতে তাদেরকে সাহায্য করি। এখন কিছু বলাও যায় না,
সবসময় ব্যস্ততা তুমি দেখাতেও পারবা না, যদিও তোমাদের প্রতি আমার একটা দায়বদ্ধতা আছে, কিন্তু সব কিছু মিলায় না আসলে ব্যাপারটা কঠিন। অনেক সময় মুখের উপরে বলা যায় না যে আমি ব্যস্ত থাকবো, অনেক সময় তার এমনভাবে আবদার করে। তো আমি তার তার এরকম হার্ট কাজ করছে না, তার হার্ট ফেইল করে যাচ্ছে, বুঝাতে পারলাম? তো তার হার্ট এরকম কাজ করছে না। তো এই যে হার্ট, তো হার্ট কাজ করবে না, তুমি তোমার ব্রেইন কাজ করবে না, হার্ট কাজ করবে না, তোমার খাবার দাবার হজম হবে না, হার্ট কাজ করবে না, তোমার ফুসফুস কাজ করবে না, তোমার পুরো শরীর অচল হয়ে যাবে। পুরো শরীরের হার্ট হলো হার্ট, পুরো শরীরটাকে চালায় কি হার্ট, কারণ সবার খাবার সাপ্লাই দিচ্ছে। অনেকটা যেমন তোমার পরিবার চালায়, ধরো যে কিনা তোমার পরিবারের আর্নিং, যে টাকার সাপ্লাই দেয়, তাই না? তোমার বাবা হতে পারে, তোমার বাবা। খেয়াল ধরো তোমার পরিবারে কেউ টাকা সাপ্লাই দেওয়ার নাই, তোমার সংসার চলবে কিভাবে? তোমার কথা বাদ দাও, আমার সংসার চলবে কিভাবে যদি কেউ টাকা না দেয়? তুমি খাবা কিভাবে? তো একই কথা হার্টের জন্য প্রযোজ্য, কারণ হার্ট পুরো শরীরে অক্সিজেন সাপ্লাই দেয়, খাবারগুলোকে সাপ্লাই দেয়। সেই অক্সিজেন এবং খাবারকে একসাথে যুক্ত করে আমরা কি তৈরি করি? শক্তি। সেই শক্তি দিয়েই আমরা চলছি। এই যে আমি এতগুলো কথা বললাম, এই যে আমি নড়াচড়া করছি, এগুলো সবগুলো কিন্তু এই খাবার এবং শক্তির ফল। এবং একই সাথে হার্ট আবার পুরো শরীর থেকে শিরার মাধ্যমে ময়লাগুলোকে নিয়ে নেয়, কার্বন ডাইঅক্সাইডটাকে বের করে দেয়, পুরো প্রত্যেক মুহূর্তে তোমার শরীরটাকে পিউরিফাই করছে। কিন্তু হার্ট কিন্তু কিছুই করছে না, ও শুধু সাপ্লায়ার হিসেবে কাজ করছে, ও শুধু সাপ্লায়ার হিসেবে কাজ করছে। অলরেডি অলরেডি কিন্তু মেকানিক্যাল হার্ট আবিষ্কৃত হয়ে গেছে, যেখানে ওই হার্টটা মানুষের এই হার্টের মতোই কাজ করবে। জিনিসটা কিন্তু খুব কঠিন কিছু না, জিনিসটা এটা একটা রিদমে চলতে থাকে, একটা রিদমের মধ্যে চলতে থাকে। রিদমটা কি? রক্ত ঢুকবে, রক্ত বের হবে, রক্ত ঢুকবে, রক্ত বের হবে, রক্ত ঢুকবে, রক্ত বের হবে, লপ ডাব লপ ডাব লপ ডাব। ধর রক্ত ঢুকলো, বের হলো, রক্ত ঢুকলো, রক্ত বের হলো। এই যে এই কাজটা, তো দেখো মানুষ কত শত মেশিন বানায় ফেলছে। খেয়াল করো, আমরা চাঁদে চলে গেছি, চাঁদ কত কত দূরে, সূর্যের জন্য মিশন লঞ্চ করা হয়েছে, মঙ্গল গ্রহ তুমি কল্পনাও করতে পারতেছো না কত দূরে। সেইখানে আমরা এখনো পুরোপুরি একটা হার্ট বানাইতে পারিনি, যদিও মেকানিক্যাল হার্ট অলরেডি বানানো হয়েছে, কিন্তু আমাদের শরীর এখনো পুরোপুরি এই ব্যাপারটাকে 100% গ্রহণ করেনি। তবে আমি তোমাকে গ্যারান্টি দিলাম, আগামী 30 বছরের মধ্যে, 2050 সালের মধ্যে এইটা একটা ঘটনা ঘটতে যাচ্ছে। 2050 সালের মধ্যে দেখবা যে এখন যেমন মানুষের এখন কিন্তু হার্ট প্রতিস্থাপন কম, বাংলাদেশে এখনো তেমন একটা হচ্ছে না। 2050 সালের মধ্যে নিয়মিত হার্ট প্রতিস্থাপন হবে, যাদের হার্ট অ্যাটাক হয়ে হার্টের 12টা বেজে গেছে, ওই হার্ট নিয়ে বেঁচে থাকতে পারবে না, তার হার্টটাকেই চেঞ্জ করে দেওয়া হবে। প্লাস যাদের হার্ট পাওয়া যাবে না, তারা কৃত্রিম হার্ট লাগাবে, আর্টিফিশিয়াল হার্ট। তো এই জিনিস কিন্তু অলরেডি আবিষ্কার হয়ে গেছে, যদিও আমরা বুঝাতে পারলাম আবিষ্কৃত হয়েছে, তবে জিনিসটা আরও গবেষণা হবে। 50 বছর পর দেখবা যে হার্ট অ্যাটাক করলে নতুন নতুন হার্ট বসাই দিবে, যদিও একবার হার্ট অ্যাটাকে হার্ট বসাই দিবে না, ওই হার্ট যখন অচল হয়ে যাবে নতুন হার্ট দেওয়া হবে। তো আলটিমেটলি এর কাজটা কি? ওই যে বললাম, কাজটা খুবই সিম্পল, রক্তকে পুরো শরীর থেকে কালেক্ট করে আনা, পুরো শরীরে ছড়ায় দেওয়া। তো তোমার রক্তনালী তো ঠিক আছে, তোমার সাপ্লাই তো ঠিক আছে, শুধু তোমার ওই মেশিনটুকু ডিজাইন করতে হবে যাতে সে পুরো শরীরের, এবং এটা ঘটতে যাচ্ছে ভবিষ্যতে, এআই চলে আসবে। এবং আমাদের শরীরে কিন্তু সৃষ্টিকর্তা অটোমেটিক এআই দিয়ে রেখেছে। তোমার শরীর কিন্তু, তোমার হার্ট কিন্তু বুঝতে পারে কখন তোমার বেশি পাম্প করতে হবে, কখন তোমার কম পাম্প করতে হবে। তুমি যখন প্রচণ্ড ভয় পাও, আমি যখন প্রচণ্ড ভয় পাই, দেখবে তোমার হার্টবিট বেড়ে গেছে। কালকে তোমার পরীক্ষা এইচএসসি, দেখবে তোমার হাত পা ঠান্ডা হয়ে আসছে, হার্টবিট বেড়ে গেছে। পিছনে একটা কুকুর পিটাচ্ছে তোমাকে, দেখবা যে হার্টবিট তোমার বেড়ে গেছে। বুঝাতে পারলাম? আবার তুমি যখন রাতে ঘুমাচ্ছ, তুমি যখন রাতে ঘুমাও, তখন দেখবে তোমার হার্টবিট কমে গেছে। এগুলোকে কে কন্ট্রোল করে? তুমি বলো। তুমি কি বলো এই হার্ট এখন জোরে চল, এই হার্ট এখন আস্তে চল? এগুলো কে কন্ট্রোল করতেছে? আমাদের ব্রেইন কন্ট্রোল করছে, আমাদের পুরো শরীর পুরা একদম সব কিছু নিয়ে ব্রেইন প্রসেস করে হার্টকে সিগন্যাল দিচ্ছে, হার্ট সেই অনুসারে নিজেকে আপ ডাউন আউট ডাউন করতেছে। পুরো একটা এআই সিস্টেম চলতেছে শরীরের ভেতরে। এবং এই জিনিসগুলো কিন্তু এমন না যে গবেষণা চলছে না, এগুলো নিয়েই প্রতি মুহূর্তে গবেষণা চলছে। এবং আমি নিশ্চিত 2050 সালের মধ্যে একদম কৃত্রিম হার্ট হুবহু মানুষের হার্টের মতো ফাংশন করা শুরু করে দিবে, এবং জাস্ট বসাই দিবে, তুমি অনুভবও করবে না। এবং ডাক্তাররা আমরা এইটা অপারেশন করব এবং জাস্ট বসায় দিব, ফ্যান্টাস্টিক, তাই না?
তো দারুণ একটা ব্যাপার। তো হার্ট নিয়ে এতগুলা কথা বলার কারণ হলো যে তোমাদের একটা ভুল ধারণা ভাঙা। ভুল ধারণাটা অনেকটা এইরকম ভাবে কাজ করে। ভুল ধারণাটা অনেকটা অনেকটা এইভাবে কাজ করে যে হার্ট দিয়ে আমরা ভালোবাসি, হার্টের মধ্যে অনেক কথা জমে আছে, এগুলা না। হার্টের তাহলে কি কাজ বলো তো? হার্টকে আমরা কি বলবো? হার্ট একটা পাম্প মেশিন। হার্ট ইজ নাথিং বাট মানবদেহের একটা পাম্প যন্ত্র। তাহলে এইটাই পরীক্ষায় প্রশ্ন আসবে, এটা একটা পাম্পিং মেশিন রূপে কাজ করে। ঠিক আছে, কথাটা কি বুঝাতে পারলাম? সবাই কি বুঝতে পেরেছি? ওকে। এখন হার্ট দেখতে কেমন, কি সুন্দর তাই না? দেখো, এইটা সামনে থেকে, এই যে আমি ভাবে দাঁড়িয়ে যদি থাকি, তাহলে আমার সামনে থেকে আমার হার্ট দেখতে এইরকম। সামনে থেকে আমার হার্ট দেখতে এইরকম। কার যেন মাইক অন আছে, আমি চেষ্টা করছি মাইকটাকে অফ করে দেওয়ার। কারো বোধহয় মাইক অন, সে একটু কথা বলার চেষ্টা করছে। ওয়েট ফর এ হোয়াইল। মাইক অন, স্টুডেন্টস মাইক, ইয়েস, অফ করে দিয়েছি। নট এ প্রবলেম নাও। সুন্দর। তাহলে তুমি তাকায় দেখো, আশা করি সবাইকে বোঝাতে পারলাম। তো তোমরা আমাকে যেটা এখন বলবা সেইটা হলো যে এইটা হলো হার্টকে সামনে থেকে দেখতে কলার মোচার মতো না? তো সামনে থেকে দেখতে এটা তারপর একটা ত্রিভুজের সাথে তুলনা করা যায়। এটাকে বলে অ্যাপেক্স। ত্রিভুজের যে উঁচুটা এটাকে বলে অ্যাপেক্স, ত্রিভুজের যেটা এটাকে বলে বেস। অ্যাপেক্স বা চূড়া। তাহলে হার্টটাকে আমরা এইভাবে তুলনা করতে পারি, তাই না? তো একটা ত্রিমুখী ত্রিকোণাকার সামনে থেকে দেখতে, সো পিছন থেকে দেখতেও ত্রিভুজেরই মতো, সেটা সমস্যা না। আমরা যদি হার্টটাকে ঘুরাই, পেছন থেকে দেখতে দেখো, পিছনে এই যে রক্তনালী, এই যে বড় একটা রক্তনালী ঢুকতেছে। রক্তনালী মানে রক্তের একটা পাইপ, সহজ বাংলায় রক্তের একটা পাইপ। দেখছো, এই যে হার্টের ভিতরটা দেখা যাচ্ছে। কি সুন্দর, কি সুন্দর দেখতে পাচ্ছি। তোমাদের তো সাউন্ড অফ করে দিলাম, তারপরও তোমরা মাইক অন করছো কিভাবে? কে যেন বারবার মাইক অন করছে। স্টুডেন্টস মাইক তো অফ, সাউন্ড কোথা থেকে আসতেছে? আচ্ছা, ওকে। এইখানে একটা সাউন্ড আসছে সাদিয়া মিমের কাছ থেকে। সাদিয়া, একটু তোমার মাইকটা বন্ধ করো আপু। হ্যাঁ, থ্যাংক ইউ। ঠিক আছে, ওকে, তাহলে ক্লিয়ার? কি সুন্দর তাই না? দেখো, হৃৎপিণ্ড, 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 দিস ইজ গ্রেট। ওকে, এখন ভাইয়া, ঠিক আছে, এখন তুমি তাকায় দেখো, এই যে হৃৎপিণ্ডটা, এই যে গ্রেট হৃৎপিণ্ডটা, এই যে হৃৎপিণ্ড দ্য গ্রেট, এই হৃৎপিণ্ডের উপরে আবার কিছু রক্তনালী। এই রক্তনালীগুলো কি ভাইয়া? এই রক্তনালীগুলোকে বলে, এরা হৃৎপিণ্ডকেই সাপ্লাই দেয়। হৃৎপিণ্ড পুরো শরীরকে সাপ্লাই দেয়, এরা হৃৎপিণ্ডকে সাপ্লাই দেয়। এদেরকে বলে, এটা জেনে রাখো, নামটা একটু পরেই আসবে, করোনারি। এদেরকে বলে করোনারি ধমনী, করোনারি শিরা। এদের মধ্যে নীলটাকে বলে করোনারি শিরা, লালটাকে বলে করোনারি ধমনী। এরা হার্টের শরীরে রক্ত সাপ্লাই দেয়, হার্ট থেকেই রক্ত টেনে নেয়। তাহলে এরা পুরো হৃৎপিণ্ডের শরীরে রক্তকে সাপ্লাই দেয়, আবার হৃৎপিণ্ডর ভিতরের আবার রক্তটাকে টেনে নেয়। কথা তো দেখো, ব্যাপারটা অনেকটা এইরকম যে ধরো তোমার বাবা তোমাদের সবাইকে খাওয়ায়, তাই না? তোমার বাবাকে আবার তোমার মা রান্না করে খাওয়ায়, ব্যাপারটা ধরো অনেকটা এইরকম। তো হার্ট পুরো শরীরে রক্ত পাঠায়,
এরা হার্টকে বেঁচে থাকার জন্য, হার্টেরও তো খাবার দরকার, তো এদেরকে বলে করোনারি ধমনী, করোনারি শিরা। তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে, ভাই এই যে সুন্দর ছবিটা, এই ছবিটাতে এই রক্তনালীগুলোকে কি বলে, সেটা তোমাকে জানাই দিলাম। তাহলে আমরা আপাতত একটা ছোট্ট আইডিয়া পেলাম যে হার্ট দেখতে কেমন। ঠিক আছে, ওকে। তাহলে হার্ট দেখতে কেমন, এইটা একটা সুন্দর ব্যাপার পেলাম। এবার আমরা হার্টটাকে একটু কাটি, চলো হার্টটাকে আমরা কাটলাম। দেখো হার্টটাকে আমরা কেটে ফেললাম। এই যে হার্টটাকে কাটা হইল, এই যে ফাঁকা হার্টের ভেতরে এরকম দেখো দুটো ফাঁকা, হার্টের ভেতরটা এরকম ফাঁপা দেখতে পাচ্ছ, ভেতরে এই যে ফাঁকা 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 দেখতে পাচ্ছি। এই একটাকেই বড় করে দেখাই, এ দেখো ফাঁকা, ভিতরটা কিন্তু ফাঁকা দেখা যাচ্ছে। তো এই অংশ দুইটা, এই দুইটা হলো নিচের প্রকোষ্ঠ, এইগুলাকে বলে ভেন্ট্রিকল। এটা ডান ভেন্ট্রিকল, কারণ এটা ডান পাশে আছে, এই যে ডান ভেন্ট্রিকল, এটা বাম ভেন্ট্রিকল। তাহলে ডান ভেন্ট্রিকল এবং বাম ভেন্ট্রিকল দেখতে পাচ্ছি। ওকে, অ্যানিমেশন হলে ভালো হয়। আরে ভাই আগে আইডিয়াটা তো বুঝ, তারপর না অ্যানিমেশন দেখিস। ওকে, ডান ভেন্ট্রিকল এবং বাম ভেন্ট্রিকল, কথা পরিষ্কার। তুমি উপরের অংশটুকু যদি কেটে ফেলো, এইখানে যদিও এইটার ছবিটা দেওয়া নাই, আমি এটা আগেও খুঁজেছিলাম, এইখানে এইটার অংশটুকু দেওয়া নেই। উপরের অংশটুকুতে কি দেখা যাবে, উপরেও এরকম দুইটা প্রকোষ্ঠ আছে। সেই দুইটার ছবি দেখতে কেমন, সেই দুইটার ছবি দেখতে কেমন, এই যে। তো এই ছবিটা তাকায় দেখো, দেখো ভেন্ট্রিকলগুলো দেখাইলাম, এই যে একটা ভেন্ট্রিকল, এই যে একটা ভেন্ট্রিকল, আর উপরের দিকে দুটো ভেন্ট্রিকল দেখালাম, এই উপরের দিকে দুটো প্রকোষ্ঠ, এইটা একটা, এইটা একটা। দেখো তো কি লেখা আছে উপরের দিকের, এগুলাকে বলে অ্যাট্রিয়াম। তাহলে হার্টের মোট কয়টা প্রকোষ্ঠ, ডান অ্যাট্রিয়াম, বাম অ্যাট্রিয়াম, ডান ভেন্ট্রিকল, বাম ভেন্ট্রিকল, মোট কয়টা প্রকোষ্ঠ, চারটা। একটা, দুইটা, তিনটা, চারটা। তোমরাই আমাকে দেখে বলো যে এদের মধ্যে সবচেয়ে আয়তনে বড় প্রকোষ্ঠ কোনটা। তোমরাই আমাকে বলো আয়তনে সবচেয়ে বড় প্রকোষ্ঠ কোনটা। সবাই উত্তর করো, সবাই ঠান্ডা মাথায় দেখে উত্তর করো, আয়তনে সবচেয়ে বড় প্রকোষ্ঠ কোনটা। তাহলে রাইট ভেন্ট্রিকল। তাহলে দেখো সবচেয়ে বড় ভেন্ট্রিকল হলো রাইট ভেন্ট্রিকল, আর অ্যাট্রিয়ামগুলো ছোট 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 ছোট। তো তাহলে আমরা এটাকে যদি সিম্পলিফাই এইভাবে আঁকি, তুমি যদি হার্টকে এইভাবে আঁকতে চাও, তাই না, উপরে দুইটা অ্যাট্রিয়াম, রাইট লেফট, আর এ রাইট অ্যাট্রিয়াম, লেফট অ্যাট্রিয়াম, রাইট ভেন্ট্রিকল, লেফট ভেন্ট্রিকল। তাহলে রাইট অ্যাট্রিয়াম, লেফট অ্যাট্রিয়াম, রাইট ভেন্ট্রিকল, লেফট ভেন্ট্রিকল। আচ্ছা, এইবার হার্ট থেকে, এই ছবি থেকে আরো বেশ কিছু মজার জিনিস দেখতে পাবা। সেটা হলো তাহলে দুইটা ভেন্ট্রিকলের মধ্যে তাকায় দেখো, এই জায়গায় একটা মাংসপেশি। তাহলে এইটাকে বলে আন্তঃভেন্ট্রিকুলার পর্দা। আন্তঃভেন্ট্রিকল, দুটা ভেন্ট্রিকলের মধ্যে পর্দা, যেটাকে ইংরেজিতে বলে ইন্টার ভেন্ট্রিকুলার সেপ্টাম। সেপ্টাম শব্দের অর্থ পর্দা। দুই একটা করে শব্দ শিখতে হবে। একই কথা উপরের জন্য প্রযোজ্য, এই জায়গাতেও থাকে, দুইটা অ্যাট্রিয়ামের মধ্যে একটা পর্দা থাকে, সেটাকে বলে আন্তঃ অলিন্দ পর্দা। তো
তাহলে এইটুকু আমরা ক্লিয়ারলি বুঝলাম। এরপর আরও একটা জিনিস তোমাদেরকে আজকের ক্লাসে আমি বুঝাবো, সেইটা হলো দেখো এই দুইটা হলো অ্যাট্রিয়াম, এই দুটো হলো অ্যাট্রিয়াম, নিচের দুইটা হলো ভেন্ট্রিকল। এই পর্যন্ত ঠিক আছে। এরপর তুমি তাকায় দেখো, মনে রাখতে হবে অ্যাট্রিয়ামের মধ্যে পুরো শরীর থেকে সকল শিরা এসে প্রবেশ করে। তাহলে শিরাগুলা প্রবেশ করে কোন জায়গায়? অ্যাট্রিয়ামের মধ্যে। তাহলে হার্ট রক্ত রিসিভ করে অ্যাট্রিয়াম দিয়ে, ওই রক্তটা নিচের দিকে এই জায়গায় এসে পড়ে, ওই রক্তটা নিচের দিকে পড়ে। তার মানে এই জায়গায় একটা গোল্লা আছে, এই জায়গায় একটা দরজা আছে, এই দরজা দিয়ে নিচে পড়ে এবং বের হয়ে যায় ভেন্ট্রিকলের মাধ্যমে। দেখো তাহলে আমি যদি ছবিটা এইটা আঁকি, বের হবে কিসের মাধ্যমে? বের হয়ে গেল ভেন্ট্রিকলের মাধ্যমে। তাহলে দেখো তো রক্ত ঢোকে কোথায়? আমি এটা লিখে দিচ্ছি যাতে ব্রেনের মধ্যে ঢোকে। রক্ত ঢোকে কোথায়? রক্ত ঢোকে অ্যাট্রিয়ামে। রক্ত ঢোকে কোথায়? অ্যাট্রিয়ামে। রক্ত বের হবে কোথা থেকে? বা ধমনী বের, ধমনী শুরু হয় কোথা থেকে? ভেন্ট্রিকল থেকে। ক্লিয়ার? সবাইকে আমরা বুঝতে পেরেছি? আগে এটা বলো, পুরো শরীর থেকে রক্তটা এই জায়গায় আসলো একটা উপরের চেম্বারে, সেখান থেকে রক্তটা নিচে নামলো, হার্ট চাপ দিল, রক্তটা পুরো শরীরে ছড়াই গেল। এইটুকু আগে বুঝতে পারলাম কিনা? আগে এই জিনিসটা বোঝার চেষ্টা করো। এইটা কি ক্লিয়ার? ওকে। এইবার তোমাদেরকে একটা মজার জিনিস জাস্ট বলে দেই, তাহলে সবচেয়ে গুরুত্বপূর্ণ, ভালো করে খেয়াল করো। পুরো দেখো এইখানে একটা ছোট্ট জিনিস এঁকে নাও। এই ছবিটা তোমাদের এইখানে লিখে রাখো দেহ, আর এই পাশে লেখো ফুসফুস। এখানে লেখো দেহ, এই পাশে লেখো ফুসফুস। সবাই এটা একে আমাকে বলো ডান। দেখো তোমাদেরকে একটা অসাধারণ জিনিস পড়াবো, অসাধারণ। এটা বোঝার পর তোমার এখন মনটা ভালো হয়ে যাবে। কি করলাম? আরো একবার আঁকি দেই, আরো একবার আঁকি। এই যে আমাদের হার্ট, এখানে আঁকলাম দেহ, এখানে আঁকলাম ফুসফুস, কি করলাম? দেহ আর ফুসফুস থেকে রক্তকে কোথায় আনলাম? দেহ থেকে আনলাম রাইট অ্যাট্রিয়াম, ফুসফুস থেকে আনলাম লেফট অ্যাট্রিয়াম। খেয়াল করো, এরপর রক্তকে পাঠাই দিচ্ছি কোথায়? দেখো দেহতে পাঠাচ্ছি কোন জায়গা থেকে? লেফট ভেন্ট্রিকল। এই ক্ষেত্রে এখানে পাঠাচ্ছি কোথা থেকে? রাইট ভেন্ট্রিকল। আগে এইটুকু আগে আঁকো, দেখো এটা বুঝো কিনা। এইবার তোমাদেরকে এক দেখি, সবাই এটাতে 100% মনোযোগ দাও। আমি এক দুইবার বলবো। আমি আমার গত 12 বছরের শিক্ষকতা জীবনে যতবার এই কথাটা কাউকে পড়িয়েছি, সবাই এটা একবারই বুঝতে পেরেছে। তারপরও যেহেতু অনলাইনে আমি দুইবার বলবো, আশা করি সবাই বুঝতে পারবা। চলো শুরু করা যাক। ব্যাপারটা ভালো করে খেয়াল করো। পুরো দেহ থেকে রক্ত শিরার মাধ্যমে রাইট অ্যাট্রিয়ামে আসে। এই রক্তটা রাইট অ্যাট্রিয়াম থেকে রাইট ভেন্ট্রিকলে নামে। এই রক্তটা কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত। শিরা কি রক্ত বহন করে? কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত। পুরো দেহ থেকে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত নিয়ে রাইট অ্যাট্রিয়ামে আসলো, সেখান থেকে নামলো রাইট ভেন্ট্রিকলে। রাইট ভেন্ট্রিকল থেকে রক্ত দেখো তো বের হয়ে কোথায় চলে যাচ্ছে? সবাই কমেন্ট করো, বের হয়ে কোথায় গেল?
বের হয়ে কোথায় গেল সবাই দেখো, কোন জায়গায় গেল তোমরা কমেন্ট করো, তাহলেই বুঝতে পারবা। লিভার, ফারিয়া, ফুসফুসের ইংলিশ লাংস। কোথায় গেল রে? ফুসফুসে। কোথায় গেল? ফুসফুসে। ফুসফুসে কি? এই রক্তটা কি রক্ত? কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত, তাই না? এই যে যেই রক্তটা আসছে সেটাই তো যাচ্ছে। তাহলে ফুসফুসে গেল কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত। ফুসফুসে যখন একটা রক্ত যায় কার্বন ডাই অক্সাইড, ফুসফুসের মধ্যে এই ঘটনাটা ঘটে। ফুসফুস তো বেলুনের মতো, এই বেলুনের চারপাশে রক্তনালীগুলো থাকে। এই যে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্তটা গেল ফুসফুসে, এইটা বেলুনের মধ্যে ঢুকে যায়, আর বেলুনের মধ্যে থাকা অক্সিজেনটা রক্তের মধ্যে ঢুকে যায়, এবং এই কার্বন ডাই অক্সাইডটা পরবর্তীতে বের হয়ে যায় আমরা যখন দম ছাড়ি। আর আমরা যখন দম নেই, সেই অক্সিজেনটা, ভাইয়া এই যে অক্সিজেনটা রক্তের মধ্যে ঢুকে গেল, ফুসফুসের মধ্যে কার্বন ডাই অক্সাইড শরীর থেকে বের হয়ে যায়, অক্সিজেন শরীরে প্রবেশ করে, এবং এই যে প্রবেশ করলো, এই প্রবেশ করার পর খেয়াল করো, গেল কার্বন ডাই অক্সাইড, কিন্তু ফুসফুসে রক্ত হয়ে গেল অক্সিজেন যুক্ত, সেইটা এইবার হার্টে ফেরত আসলো। হার্টের কোন জায়গায় ফেরত আসলো? লেফট অ্যাট্রিয়ামে। ওখান থেকে নিচের দিকে নেমে গেল। নেমে ভাইয়া এই অক্সিজেন যুক্ত রক্তটা তো পুরো শরীরের দরকার, লেফট ভেন্ট্রিকল থেকে পুরো শরীরে ছড়ায় গেল। এইখানে গিয়ে এই অক্সিজেনটা কৈশিক জালিকার মাধ্যমে কোষের প্রবেশ করলো, আবার কোষ থেকে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত এই ফিরে আসলো রাইট অ্যাট্রিয়ামে। আরো একবার বলি, তাকায় দেখো, কি সুন্দর প্রজাপতির মতো দেখো। পুরো শরীর থেকে কার্বন ডাই অক্সাইড যুক্ত রাইট অ্যাট্রিয়ামে আসলো, সেখান থেকে নামলো রাইট ভেন্ট্রিকলে, সেখান থেকে চলে গেল ফুসফুসে। ফুসফুসে কার্বন ডাই অক্সাইড শরীর থেকে বের হয়ে গেল, শরীরে অক্সিজেন প্রবেশ করলো, অক্সিজেনটা এই যে ফেরত আসলো লেফট অ্যাট্রিয়ামে, সেখান থেকে নিচের দিকে গেল, সেখান থেকে লেফট ভেন্ট্রিকল থেকে পুরো শরীরে ছড়ায় গেল। দেখো কি সুন্দর একটা প্রজাপতির মতো গঠন, দেখতে পাচ্ছ? এই গেল, এই আসলো। পুরো শরীর থেকে রক্ত রাইট অ্যাট্রিয়াম, সেখান থেকে রাইট ভেন্ট্রিকল, সেখান থেকে ফুসফুস, ফুসফুস থেকে আবার লেফট অ্যাট্রিয়াম, লেফট ভেন্ট্রিকল, সেখান থেকে দেহ, দেহ, রাইট অ্যাট্রিয়াম, রাইট ভেন্ট্রিকল, ফুসফুস, লেফট অ্যাট্রিয়াম, লেফট ভেন্ট্রিকল, দেহ। প্রজাপতিটা কে বুঝতে পেরেছে? বইয়ে এই জিনিসটা লেখা আছে, আমরা যদি সবার আগে এই জিনিসটা বুঝে যাই তাহলে পড়া অনেক সহজ হয়ে যাবে, আর আমরা যদি এইটা না বুঝি তাহলে আমাদের জন্য পড়া অনেক কঠিন। এই ছবিটা দেখো কি সুন্দর করে দেখো, দেখো দেহ থেকে শিরার অপর নাম ভেনা কাভা, সবগুলা বড় বড় শিরাকে একসাথে বলা হয় ভেনা কাভা, সবগুলা বড় বড় শিরাকে একসাথে বলে ভেনা কাভা। দেহ থেকে ভেনা কাভার মাধ্যমে রক্ত ডান অ্যাট্রিয়ামে আসলো, সেখান থেকে ডান ভেন্ট্রিকলে গেল, নেমে গেল, সেখান থেকে কোথায় যাবে রে? ফুসফুস। এখানে রক্তটা এতক্ষণ কার্বন ডাই অক্সাইড ছিল, ফুসফুসে গিয়ে লাল হয়ে গেল, চলে আসলো বাম অ্যাট্রিয়াম, সেখান থেকে বাম ভেন্ট্রিকল, দেহ। আমি যে ছবিটা প্রজাপতি দিয়ে আঁকলাম, এই ছবিটা এইখানে, এইটা হোমওয়ার্ক। এই জিনিস এরপর যদি কেউ না বুঝে, ওকে আমার লাল সালাম। যারা এগুলো মুখস্থ করবা, থ্যাংক ইউ সো মাচ হয়ে যাবে পরীক্ষায়। দেখি কে কতটুকু বুঝতে পারলা। পরীক্ষায় যদি প্রশ্ন করে আমি লিখে দিব না,
আচ্ছা লিখে দেই তাহলে প্রশ্নটা বুঝবা। পুরো শরীর থেকে রক্ত হৃৎপিণ্ডের কোন প্রকোষ্ঠে আসে এটা বলো। পুরো শরীর থেকে রক্ত হৃৎপিণ্ডের কোন প্রকোষ্ঠে আসে? চারটা প্রকোষ্ঠের মধ্যে কোনটাতে আসে? কতটুকু শিখলাম বলো? ডিএ কি আবার? সাবাস, সাবাস। সাবাস, রাইট অ্যাট্রিয়াম, খুব সুন্দর। তাহলে পুরো শরীরে রক্ত কোন প্রকোষ্ঠ থেকে ছড়িয়ে যায় এটা আমাকে বলো। ছড়িয়ে যায় কোন প্রকোষ্ঠ থেকে? লেফট ভেন্ট্রিকল। সাবাস, সেরা, তোমাদেরকে যে আমি এটা পড়াইতে পারছি অনেক শান্তি লাগতেছে, কারণ এইটাই ভাইয়া মেইন পড়া। অসাধারণ, খুবই সুন্দর, খুবই ভালো। এখন শুধুমাত্র আর দুইটা জিনিস পড়লেই আমাদের পড়া শেষ হয়ে যাবে। ভাইয়া কোন দুইটা জিনিস আবার? আরো একবার এই ছবিটা পুরো দেহ থেকে, এই যে দেহ, আচ্ছা দেহ, হার্ট, ফুসফুস। দেহ থেকে যেই রক্তনালীটা রক্ত নিয়ে আসে এটাকে কি বলে? এইটার নাম বলবা ভেনা কাভা। সকল ভেনা কাভা দেহতে। তারপর দেহতে যে রক্ত নিয়ে যায়, এই দুটো আগে শেষ করি, এইটাকে বলে, আচ্ছা উল্টাপাল্টা না করি, তোমরা প্যাচ খেয়ে যাবা। রক্ত আসলো, এইবার এ রক্ত নিয়ে বের হয়ে যাচ্ছে, তাহলে ভেনা কাভা একটা শিরা, কারণ সে হৃৎপিণ্ডে রক্ত নিয়ে আসে। এইবার এ রক্ত নিয়ে যায়, ভাইয়া রক্ত যে নিয়ে যায় তাকে আমরা কি বলি? ধমনী বলি নাকি শিরা বলি? তোমরা আমাকে বলো তো, রক্ত যে নিয়ে যায় তাকে আমরা কি বলি? ধমনী নাকি শিরা? তাহলে রক্ত যে নিয়ে যায় তাকে আমরা ধমনী বলি। ভাইয়া এইটা ধমনী, রক্ত নিয়ে বের হয়ে যাচ্ছে, এইটাকে আমরা বলবো, যেহেতু ফুসফুসে যায় আমরা এটাকে বলবো পালমোনারি ধমনী। আমরা এটাকে কি বলবো? আমরা এটাকে বলবো পালমোনারি ধমনী। আচ্ছা, এইবার ফুসফুস থেকে রক্তটা ফেরত আসলো না আবার? ভাইয়া রক্ত যে নিয়ে আসে তাকে কি বলে? শিরা। একে আমরা কি বলবো? পালমোনারি, যেহেতু ফুসফুসের সাথে জড়িত, তাহলে একে আমরা বলবো পালমোনারি শিরা। কি বলবো? পালমোনারি শিরা। রক্তটা ফেরত আসে, নিচে চলে গেল, দেহে চলে যাবে। যেই নালীপথে দেহে যায় তাকে বলে অ্যাওর্টা। অ্যাওর্টাটা কি রে ভাইয়া? রক্ত নিয়ে বের হয়ে যাচ্ছে, তার মানে এটা ধমনী। তাহলে প্রিয় ভাই ও বোনেরা, ভেনা কাভা দিয়ে আসে, পালমোনারি ধমনী দিয়ে যায়, পালমোনারি শিরা দিয়ে আসে, অ্যাওর্টা দিয়ে বের হয়ে যায়। এই চারটা বড় বড় রক্তনালীর নাম আমাদেরকে সবাইকে পড়তে হবে। আমাদের সবাইকে চারটা রক্তনালীর নাম আমাদের সবাইকে পারতে হবে। আচ্ছা, এক নম্বর কথা শেষ।
ওকে ওকে, এইবার এই পর্যন্ত কি তোমরা বুঝতে পেরেছো? তোমরা আমাকে বলো, বুঝতে পেরেছো? বুঝতে পারলে খুবই ভালো, সুন্দর। এখন এইখানে তাহলে একটা জিনিস তো বুঝতে পারছো যে একটা অংশ দেহের সাথে জড়িত আর একটা অংশ ফুসফুসের সাথে জড়িত। আমি যদি আলাদা আলাদা কালার করি, দেখো তো, আমি এই কালারটা নিচ্ছি, এটা একটু মোটা করে আঁকছি। দেখো তো দেহের সাথে জড়িত, এইখান থেকে দেহে গেল, এইখান থেকে ফেরত আসলো, এই অংশটুকু ভাই দেহের সাথে জড়িত না? লেফট ভেন্ট্রিকল, বাম ভেন্ট্রিকল থেকে রক্তটা দেহে গেল, দেহ থেকে ফেরত আসলো ডান অ্যাট্রিয়ামে, সেখান থেকে ডান ভেন্ট্রিকল নামলো, এই অংশটুকু দেহের সাথে জড়িত না? এইটা দেহের সাথে জড়িত। আবার এই অংশটুকু ফুসফুসের সাথে জড়িত না? এখান থেকে ফুসফুসে গেল, ফুসফুস থেকে ফেরত আসলো। তাহলে একটা প্রজাপতির দুইটা ডানা, একটা দেহের সাথে জড়িত, একটা ফুসফুসের সাথে জড়িত। দেহের সাথে জড়িত অংশটুকুকে আমরা বলবো সিস্টেমিক সিস্টেমিক সংবহন, এইটাকে আমরা বলবো সিস্টেমিক সংবহন, দেহের সাথে জড়িত। আর ফুসফুসের সাথে জড়িত অংশটুকুকে আমরা বলবো পালমোনারি সংবহন। তাহলে আমাদের শরীরে বড় মোটা দাগে সংবহন কয় রকম? সংবহন বলতে ব্লাড সার্কুলেশন বা প্রক্রিয়া বা চক্র, চক্র কয় রকম ভাইয়া? দুই রকম, একটা দেহের সাথে জড়িত আর একটা ফুসফুসের সাথে জড়িত। তাহলে বড় বড় সংবহন, সংবহন মানে সার্কুলেশন, বড় বড় সার্কুলেশন কয়টা? বড় বড় সার্কুলেশন দুইটা, একটা হলো সিস্টেমিক আর একটা পালমোনারি। এইটা কে কে বুঝতে পারলাম তোমরা আমাকে বলো। আগে এইটুকু যদি বুঝতে পারি তাহলে অনেকটুকু পড়া হয়ে গেল। আজকের দিনে সবচেয়ে গুরুত্বপূর্ণ পড়া তোমাদেরকে অলরেডি পড়ায় ফেললাম। এই ধাপ যে বুঝে ফেলতে পারে সে মেইন পড়া পড়ে ফেলতে পারছে, অদ্ভুত অসাধারণ। এইটা পড়ে ফেললে আমাদের হার্টের বাকি সব পড়া শেষ। হার্টের আরও ইন ডিটেইল গঠন তারপর পারা যাবে যদি এইটা পড়া হয়ে যায়। তাহলে খুব সুন্দর। তাহলে আমরা আজকে কি কি পড়লাম? কি সুন্দর সুন্দর একটা পড়া পড়লাম, তাই না? দেখো তো এই জিনিসটার এখন সবার আগে আজকে এর চেয়ে বেশি প্রেশার আমি দিব না। আমি কালকে এই চ্যাপ্টারের হার্টের উপরে বোধহয় আমরা শেষ করে ফেলবো, পরশু দিনই হার্ট এই চ্যাপ্টার শেষ হয়ে যাবে। কালকে হার্টের বাকিটুকু শেষ করব, তারপরের দিন হার্টের রোগ শোক এইগুলো পড়াই ফেলবো, এই চ্যাপ্টার শেষ। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ পড়া কিন্তু অলরেডি আজকে পড়াইলাম, সেইটা হলো এইটা। এবং আমি গ্যারান্টি দিলাম তুমি এই চ্যাপ্টারে কিছুই বুঝবা না, কিচ্ছু বুঝবা না যদি এই অংশটা না বুঝা থাকে। আজকে যেটা বুঝাইলাম তুমি যদি এই অংশটা না বুঝে থাকো তাহলে লাভের লাভ কিচ্ছু হবে না। হায় হায়, এটা চলতেই আছে কেন ভাইয়া? আমি কি এইগুলা পড়লেই বুঝতে পারবো? তুমি এইগুলা পড়লেই বুঝতে পারবা না। কিন্তু এইগুলো যেই থিওরিটা পড়াইলাম, এইটা হলো হার্টের মূল থিওরি। আমরা হার্টের গঠন মঠন সবই বুঝে ফেলতে পারবো যদি আমরা জানি দেহ থেকে রক্ত প্রথমে ডান অ্যাট্রিয়ামে আসে, সেখান থেকে ডান ভেন্ট্রিকলে নামে, সেখান থেকে ফুসফুসে চলে যায়, ফুসফুস থেকে আবার বাম অ্যাট্রিয়ামে আসে, সেখান থেকে বাম ভেন্ট্রিকলে নামে, সেখান থেকে পুরো দেহে ছড়িয়ে যায়। এই যে চারটা লাইন যে বলতে পারবে আমি তাকে সেলুট দিব। এই লাইনটুকু যে যে হোমওয়ার্ক ওই ছবিটা আঁকবা, এবং রক্তের 13টা ফ্যাক্টর তোমাদের বলার কথা ছিল 1 মিনিটে, তো এই এই অংশটুকু আমরা পুরাটা পড়ে ফেললাম, কিন্তু এটাকে আরও একটু পড়তে হবে। ইনশাআল্লাহ আগামীকালের ক্লাসে আমরা আরও এইটাকে পুরাটা এই অংশটুকু পুরা শেষ করে ফেলবো। কালকে এইটা যেহেতু মেইন পড়া হয়ে গেছে, কালকে এগুলোতে সময় লাগবে না, ঘাটাঘাট আমরা পুরাটা পড়ে ফেলতে পারবো, এগুলো সবই পড়ে ফেলা সম্ভব। কালকে দেন দেয়ার ঝাপাঝাপ এগুলো শেষ হয়ে যাবে, ঠিক আছে? তারপরে এভিনোট আর এই তো সিস্টেমিক সংবহন পালমোনারি সংবহন আসলে শেষ হয়ে গেছে, কালকে এইটা দিয়েই শুরু করব। আর তারপরে বুকে ব্যথা পরশুদিন এই চ্যাপ্টার আমরা শেষ করে ফেলবো ইনশাআল্লাহ।
তো সবাইকে আমি বলবো যে ক্লাসটা যারা করো নাই অবশ্যই অবশ্যই আজকে যাতে ক্লাসটা করে ফেলো বা এই অংশটুকু আবার রিক্যাপ দেখে ফেলো। ঠিক আছে ভাই বোনেরা, তোমাদের সাথে আবার কালকে দেখা হবে। সেই পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।